যা ওপরে গিয়ে বৃষ্টিকে ডেকে আনো, বলো আর সাজতে হবে না, ঠাকুরমশাই এলো বলে। মৌসুমি আপেলগুলো কাটতে কাটতে বললেন। মৌসুমির কথায় মুচকি হেসে রুমা হাতের ফুলগুলো ঝুড়িতে রেখে উঠে পড়ল। রুমা এই বন্দ্যোপাধ্যায় বাড়ির বড় ছেলের বউ, সুন্দরী, শান্ত আর ভীষণ বাধ্য। বাড়ির বড়দের মুখের কথা ফেলার আগেই সব কাজ করে ফেলে। বছর 2 আগেই এই বাড়িতে নিয়ে এসেছেন মৌসুমি ওকে। অনেক দেখে শুনে হিসেব করে সুন্দরী ব্রাহ্মণ পরিবারের মেয়েকে বউ করে এনেছেন। ছেলে পছন্দ করে আনলে অবশ্য ওর আপত্তি ছিল না, কিন্তু সুযোগ যখন পেয়েছেন তখন খুঁটিয়ে দেখে তবে এনেছেন, যাতে এসে ওকে অপমানিত হতে না হয়। রুমা চলে যেতেই শুভ্রা বসে পড়লেন ফুল সাজাতে। শুভ্রা মৌসুমির ননদ, বিয়ে উপলক্ষে বাড়িতে এসেছেন। শুধু ননদ কেন, মৌসুমির 2 জা, ভাসুর, বোন, বৌদি সবাই 3-4 দিন হলো এই বাড়িতেই আছেন। মাত্র 3 দিন আগেই বিয়ে হয়েছে এ বাড়ির ছোট ছেলে রূপ আর বৃষ্টির, আর সেই সূত্র ধরেই নতুন বউ আর ছেলের নামে আজ সত্যনারায়ণ পুজো রেখেছেন মৌসুমি। মেজদি, দেখো তো সিন্নির কলাগুলো, আরও কয়েকটা দেবো কি জিজ্ঞেস করলেন রীতা, মানে মৌসুমির ছোট যা। মৌসুমি বললেন, না ওইটুকুই থাক, মাখার সময় লাগলে নিয়ে নেওয়া যাবে এখান থেকে। রিক্তা মানে মৌসুমির বৌদি এসে ফল মিষ্টির থালাগুলো টেনে টেনে ঠাকুরের সামনে রাখছেন। কি গো মেজো বউ, আর সকাল সকাল নতুন বউকে সেজে গুজে আসতে বলনি কেন? আজ তো ও নিজে হাতে গুছাতে পারতো। কাঁপা কাঁপা গলায় বললেন বিন্দুবাসিনী দেবী, মানে মৌসুমির শাশুড়ি। মা, বলেছিলাম তাড়াতাড়ি নামতে। মৌসুমির কথা শেষ হওয়ার আগেই নেমে এলো বৃষ্টি আর রুমা। মৌসুমি ঘুরে দেখলেন বৃষ্টি দাঁড়িয়ে, পরনে হালকা শাড়ি, চুলগুলো খোলা, গলায় সরু চেন, হাতে শাঁকা পলা নেই, শুধু আয়স্ত, আর এক হাতে বালা। দেখে কেউ বলবে না সদ্য বিয়ে হয়ে আগের দিনই এসেছে বাড়িতে, বরং পাশে দাঁড়িয়ে থাকা রুমাকে নতুন বউ লাগছে। গয়নায় মুড়ে রেখেছে নিজেকে, তাই হয়তো বৃষ্টিকে আরও ফ্যাকাশে লাগছে। সিঁথিটাও খুব হালকা, নতুন বউয়ের সিঁথি থাকবে টকটকে লাল। মৌসুমীর রীতিমতো বিরক্ত লাগছে, যদিও ওনার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কে কতটা সিঁদুর পরলো, কটা গয়না পরলো, শাঁখাপলা পরলো কি না, এসব কোনোদিনও ভাবনার মধ্যে পড়ে না মৌসুমীর। কিন্তু বিন্দুবাসিনী দেবী, ওনাকে নিয়েই যত ভয় মৌসুমীর। তার নতুন বউ সোনার গয়নাগুলো কোথায়, ব্যাংকে রেখে এলে নাকি? মৌসুমীর ভাবনার মাঝেই বললেন বিন্দুবাসিনী দেবী, শাঁখা পলাগুলো? হায় ভগবান, 2 দিন হলো বউ ভাত হয়েছে বলেই যাচ্ছেন বিন্দুবাসিনী দেবী। ঠিক এই ভয়টাই পাচ্ছিলেন মৌসুমী। বৃষ্টি তাড়াতাড়ি পা চালিয়ে বিন্দুবাসিনী দেবীর দিকে গেল, নিচু হয়ে প্রণাম করে বলল, গরমে গয়নার ভারে গলায় র্যাশ বেরিয়েছে, তাই ওগুলো অ্যাভয়েড করলাম। নির্দ্বিধায় বলল বৃষ্টি। সাথে সাথে বিন্দুবাসিনী দেবী বললেন, সে তো বুঝলাম গয়নায় ভার, কিন্তু সিঁদুরও কি ভার ঠেকছে? এ তো ভাইয়ের কপালে দিলাম ফোঁটার মতো কত কষ্ট করে দেখা যাচ্ছে। মৌসুমীর খুব খারাপ লাগছে, বাচ্চা মেয়ে সদ্য এসেছে। ইস, মৌসুমী নিজেই পারতেন ওকে ডাকতে যেতে, কি করতে যে রুমাকে পাঠালেন। ওই এক মেয়ে, সারাদিন যেটুকু বলা হবে সেটুকুই করবে, বাড়ির বড় বউ, অথচ এখনও বুদ্ধিটা পাকা হয়নি। ইস, কি ভাববে মেয়েটা। আর সত্যিই তো আজকালকার মেয়েরা খুব কমই এসব সোনার গয়না সিঁদুর দিয়ে নিজেকে ভরিয়ে রাখে। ঠাম্মি, ওই ভাইয়ের কপালে ছোট্ট ফোঁটা দিয়েই জমের দুয়ারে কাঁটা দিয়ে রাখি, যাতে ভাইটা আমার দীর্ঘায়ু হয়। ওটা যদি কাজ করে এটাও করবে, আমার বরেরও দীর্ঘায়ু হবে। আর মন থেকে চাইলে এসব রঙগুলো মূল্যহীন। তাই ঠাম্মি, তুমি চিন্তা করো না, তোমার নাতিও তো সিঁদুর পরে না, তাহলে কি ও আমার মঙ্গল চায় না? মৌসুমী অবাক হয়ে গেলেন শুনে। বিন্দুবাসিনী দেবীর ওপর কেউ কথা বলছে, এটাই অবাক করলো মৌসুমীকে। ভালোবেসেই তো রূপ ওকে বিয়ে করেছে। মৌসুমী শুনেছেন 5 বছরের প্রেম ওদের, নিশ্চয়ই নিজের ঠাম্মির কথা বলেছে। কম অত্যাচার করেছেন উনি মৌসুমীর সাথে? এরকম বৌভাতের পরের দিন মৌসুমীর বিয়ের পরেও সত্যনারায়ণ পূজা হয়েছিল। ওরকম ভারী বেনারসি পরে, সব গয়না পরে বসে
পুজোর জোগাড় করেছিলেন। আগের দিন ফুলশয্যার নিয়ম সেরে অত রাতে ঘুমিয়ে ভোরবেলা ডেকে দিয়েছিলেন বিন্দুবাসিনী দেবী। সেই দিনটা মাথায় রেখে মৌসুমী দেবী বৌভাতের একটা দিন পর সত্যনারায়ণ পুজো রেখেছেন দুই বউয়ের ক্ষেত্রেই। সে তো ছিল শুরু, তারপর থেকে পর পর চলেছিল। রাতারাতি চাকরিটা ছাড়তে হয়েছিল, কারণ ওনার ছেলে অনেক টাকা ইনকাম করেন। সত্যি সেদিন যদি মৌসুমী বৃষ্টির মতো উত্তর দিতে পারতেন। সত্যিই তো, মেয়েটার কথায় যুক্তি আছে। ও তো তর্ক করেনি, শুধু যুক্তিই দিয়েছে। ঠাকুরমশাই এসে গেছেন, কত দূর তোমাদের? হন্তদন্ত হয়ে এসে জিজ্ঞেস করলেন স্বপন, মানে মৌসুমীর স্বামী তথা বিন্দুবাসিনী দেবীর মেজ ছেলে। ঝর্ণা বললেন, নিয়ে এসো না, সব গোছানো। মৌসুমীর বড় যা, চোখ মুখ দেখে মনে হচ্ছে খুব খুশি। হওয়ারই তো কথা। প্রিয়া মানে ওনার ছেলের বউ বিয়ের পর মাস দুয়ের বেশি শাশুড়ির সাথে থাকতে পারেনি। কিছু কারণ তো ওই বেআক্কেলের নিয়মগুলোই ছিল। ওকেও চাকরি ছাড়তে বলা হয়েছিল। সেসব দেখেই মৌসুমী রুমাকে এনেছেন, যা চাকরি করার ইচ্ছে কোনোদিনই নেই। বাইরের চোখও খুব বেশি ফোটেনি মেয়েটার যখন মৌসুমী এনেছিলেন ওকে। মৌসুমীর খুব যে পছন্দ তা নয়, কিন্তু বাড়ির মনোমতো হয়েছে রুমা। মৌসুমী চাননি কোনো মেয়ে এসে শ্বশুরবাড়িটাকে জেলখানা ভাবুক। মৌসুমী খুব জানেন এইসব পুজো মিটলেই কথার ঝড় উঠে যাবে বৃষ্টিকে নিয়ে। মৌসুমী এসব ভাবনার মাঝেই ঠাকুর মশাইয়ের আসন পেতে ধূপকাঠিগুলো জ্বালিয়ে দিলেন, পাশে প্রদীপও জ্বালালেন। তারপর নিজের ছোট ছেলেকে বললেন, রূপ তুই আর বৃষ্টি সামনে গিয়ে বস। বৃষ্টি এগিয়ে আসতেই মৌসুমী ওর আঁচলটা মাথায় তুলে দিলেন। একটু আড়ষ্ট হয়েই তুললেন, কি জানি মাথায় ঘোমটাটা রাখবে কি না। বাধ্য মেয়ের মতো ঘোমটা টেনে বৃষ্টি আর রূপ পুজোয় বসলো পাশাপাশি। স্বপন বিন্দুবাসিনী দেবীর চেয়ারটা টেনে আনলেন পুজোর একদম সামনে। ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন, মন্ত্রগুলো উচ্চারণ করছেন না স্পষ্টভাবে। বরের নাম? ঠাকুরমশাই এদিকে তাকিয়ে বলতেই রূপ বলল, রূপঙ্কর বন্দ্যোপাধ্যায়। ঠাকুরমশাই ওর নামে মন্ত্র জপে তারপর বৃষ্টির দিকে তাকিয়ে বলল, বউয়ের নাম? বৃষ্টি বলল, বৃষ্টি স্নাত দত্ত রায়চৌধুরী বন্দ্যোপাধ্যায়। ঠাকুরমশাই বেজায় চমকেছেন। হয়তো এত বড় নাম মনে করে বলতেও পারবেন না, তাই বললেন, এতগুলো পদবী? বৃষ্টি বলল, আমার পদবী তো দত্ত। রায়চৌধুরী আমার ঠাকুরদাদার বাবা উপাধি পেয়েছিলেন, আর বন্দ্যোপাধ্যায় তো আমি উপাধি পেলাম। বলেই ফিক করে হাসল বৃষ্টি। মৌসুমী দেখেছেন যে কোনো কথা যেগুলোতে অশান্তি বাড়তে পারে সেরকম কথা বলেই বৃষ্টি হেসে দেয়। বিন্দুবাসিনী দেবী ঠাকুরমশাইকে বললেন, অত কিছু লাগবে না, আপনি শুধু বন্দ্যোপাধ্যায় নিন। বৃষ্টি বলল, না না, যদি ছোট করতেই হয় দত্ত নিন ঠাকুরমশাই। রায়চৌধুরী আর বন্দ্যোপাধ্যায় সবটাই পাওয়া, শুধু দত্তটাই রক্তে বইছে। বিন্দুবাসিনী দেবী বললেন, এ আবার কি, বিয়ের পর বাপের বাড়ির পদবী? না না, ওসব চলবে না ঠাকুরমশাই, বন্দ্যোপাধ্যায় দিয়েই শুরু করুন আপনি। বৃষ্টি এবার কাঁদো গলায় বলল, ও ঠাম্মি এরকম করছো কেন? দত্ত সরিয়ে দিও না প্লিজ। দেখো মা বাবা কেউ কাছে নেই, দত্তটাও না থাকলে খুব ভয় করবে। এই বাড়িটা তো নতুন, বলো। বৃষ্টির এমন ভাবসাব দেখে আর কিছু বললেন না বিন্দুবাসিনী দেবী। ঠাকুরমশাইও আজ ঝামেলা চাইছেন না, তাই বললেন, আচ্ছা তুমি তোমার নামটা আবার বলো, আমি পুরোটাই উৎসর্গ করব। বৃষ্টি খুশি হয়ে আবার বলতে শুরু করলো। অবাক হয়ে যাচ্ছেন মৌসুমী। কি অদ্ভুত মেয়ে, প্রথমে জেদ তারপর নরম হয়ে কাজটা ঠিক করিয়ে নিল। মৌসুমীও তো চেয়েছিলেন লাহিড়িকে সাথে নিয়ে পথ চলতে, কিন্তু দিল কোথায়? তাও নিজের মনে মনে মৌসুমী লাহিড়ি বন্দ্যোপাধ্যায় বলতেন। বিয়ের পর কিছুদিন চাকরিও করেছিলেন, তখন লুকিয়ে ওটাই লিখতেন। হঠাৎ সব কাগজ পরিবর্তন করে এনেছিলেন স্বপন। রাতারাতি সরকারিভাবে মৌসুমী লাহিড়ি মৌসুমী বন্দ্যোপাধ্যায় হয়ে গিয়েছিলেন। খুব মন খারাপ হয়েছিল, কেঁদেও ছিলেন মনে মনে, রাগ হয়েছিল নিজের স্বামীর ওপর। কিন্তু আজ বুঝেছেন সেদিন কান্না অভিমানগুলোতে উনি খেলো হয়ে গেছেন আরও।
তাতে আরও মুড়তে সুবিধা হয়েছে সবার। উনি তাকালেন বৃষ্টির দিকে, হাত জোড়ো করে চোখ বন্ধ করে বসে আছে, কিন্তু ঠোঁটের কোণে মুচকি হাসি, জিতে যাওয়ার হাসি। মৌসুমী জানেন এই হাসি হেসেই ও জিতবে, পাল্টে যাবেন বিন্দুবাসিনী দেবীও। কিন্তু ওর আফসোস একটাই, ইস, আমিও যদি বৃষ্টি হতাম।